1955 সাল বরিশালের ছোট্ট একটি গ্রাম। আর সেখানে জন্ম নেয় সাধারণ একটি শিশু, যে একদিন হয়ে উঠবে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের মধ্যে একজন। আর সে বাংলাদেশের মধ্যে এমন কোনো রাজনৈতিক দল নেই যার মধ্যে তার ছিল না যোগাযোগ ও প্রভাব। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এমনকি জাতীয় পার্টি, সে করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই রাজনীতি। আর তার নামে ছিল অসংখ্য হত্যা মামলার অভিযোগ। আর নিষ্ঠুরতার কাহিনী এতটাই জড়িয়েছিল যে সাধারণ মানুষ থেকে ধরে উচ্চ পদস্থ কর্মকর্তারাও তার নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়তো। আর গুঞ্জন ছিল যে সে প্রতিটি হত্যার পরে এমন কিছু রীতি পালন করত যা তার নিষ্ঠুর মানসিকতার প্রতিফলন। আর সেই মানুষটার নাম হলো ইরশাদ শিকদার। আর আজকের এই পর্বে থাকছে কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে হয়ে উঠল বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর অপরাধী। মাদারগুনা গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয় ইরশাদ শিকদার। আর তার শৈশব ছিল কষ্ট ও অভাবের মধ্যে ঘেরা। আর খুব অল্প বয়সেই তার জীবনের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা আসে। তার বয়স যখন 12 কিংবা 13, তখনই তার বাবা অসুস্থ হয়ে যান। আর অর্থের অভাবে তার চিকিৎসা সম্ভব হয়নি, এবং অবশেষে তিনি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। আর এরপরই পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। তার মা বাড়িতে বাড়িতে মানুষের কাজ করে জীবিকা নির্বাহ করত। অভাব, ক্ষুধা এবং অনিশ্চয়তার মধ্যে বাড়তে থাকে এরশাদের জীবন। আর এই সময় অনেকটা আকস্মিক পরিবর্তন দেখা যায় এরশাদ শিকদারের আচরণে। মাঝে মধ্যে মারামারি, চুরি, ছিনতাই, ডাকাতি এসবের মধ্যে জড়িয়ে পড়ে। আর একদিন তার জীবনে ঘটে এমন একটি ঘটনা যা তার মানসিকতার প্রতিফলন ঘটায়। একজন পরিচিত লোক, সে যাকে সাহায্যকারী মনে করত, একদিন তার সামনে অমানবিক আচরণ যা একটি কিশোরের মনের জন্য ছিল অসহনীয়। এই অভিজ্ঞতা তার মনের মধ্যে রাগ, ভয়, অস্থিরতার একটি চাপ রেখে যায়। আর ধীরে ধীরে সেই ক্ষত তার ব্যক্তিত্বকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর 1960 দশকের মাঝামাঝি সে তার পুরো পরিবার নিয়ে খুলনার ঘাটের এলাকায় চলে আসে। আর সেখানেও অভাবে জীবন চলতে থাকে আগের মতোই। তার মা অন্যের বাড়িতে কাজ করতেন এবং তার বড় ভাই শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। আর এরশাদ নিজেও কাজ শুরু করে স্থানীয় নেতাদের সহযোগী হিসেবে। কিন্তু সে কাজের পাশাপাশি জড়িয়ে পড়ে চুরি, ছিনতাইয়ের সাথে। এমনকি সে প্রতিবারই, অর্থাৎ প্রায় সময় সে চুরি ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে যেত। তবুও থেমে থাকেনি এরশাদ। আর তার গায়ের রং ফর্সা হওয়ার কারণে এলাকার মানুষ রাঙ্গাচুর বলে ডাকা শুরু করে। ট্রলার থেকে মাছ চুরি, জাহাজ থেকে তেল বা মালামাল সরানো, এসব কাজের মাধ্যমে অপরাধ জগতের অভিজ্ঞতা তার বাড়তে থাকে দিন বাই দিন। আর সময়ের সাথে সাথে সে আরো চলে যায় প্রভাবশালী মানুষের কাছাকাছি। কিন্তু এই সময় তার জীবনে যোগ হয় আরো কিছু নেতিবাচক দিক, যা তার মানসিক অবস্থাকে আরো জটিল করে ফেলে। 1970 দশকের মাঝামাঝি সে গড়ে তোলে নিজের একটি দল, যা স্থানীয়ভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। খুলনার রেল স্টেশন ও ঘাট এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি করতে প্রতিনিয়ত শুরু করে। আর দিন যত যায় ততই তার প্রভাব বাড়তে থাকে। গম পাচার, সিমেন্ট বেজার, ওইসব কাজ চলতে থাকে প্রকাশ্যে। এবং 1980-র দশকে সে রাজনীতিতে যোগ দেয় এবং নাম লেখায় জাতীয় পার্টিতে। এবং ধীরে ধীরে পরে সে নিজেকে স্থানীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করে। বয়, প্রভাব এবং রাজনৈতিক আশ্রয়ে সে ধীরে ধীরে হয়ে ওঠে মেম্বারের সাথে। খুলনা শহরের বিভিন্ন জায়গায় সে নিজের প্রভাব বিস্তার করে। রেল স্টেশন সংলগ্ন জায়গাগুলোকে দখল করে সে বস্তি স্থাপন করে। আর যেখানে বসবাস করতো হাজার হাজার অসহায় মানুষ, যার ফলে অনেকে তাকে ভালো মানুষ হিসেবেও দেখত। কিন্তু এই মানবতার আড়ালে ছিল ভয়ঙ্কর এক কাহিনী। চোরাচালান, অবৈধ ব্যবসা, খুন, সবকিছু নিয়ন্ত্রণ করতো তার দল। কিন্তু একসময় তার ঘনিষ্ঠ কয়েকজন এই তথ্য কার্যকলাপ বাইরে নিয়ে চলে আসে। আর এই খবর জানার পরে এরশাদ চরম প্রতিক্রিয়া দেখান এবং তাদের সবাইকে হত্যা করে নদীতে ফেলে দেন। আর এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীকেও
পরবর্তীতে এইভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। আর ভৈরব নদীর পাশাপাশি পুরনো একটি বরফ কলকারখানার ফ্যাক্টরি ধীরে ধীরে এই এরশাদ শিকদারের গাড়িতে পরিণত হয়। বাইরে থেকে সাধারণ কারখানা মনে হলো, ভিতরে ছিল ভয়ঙ্কর নির্যাতনের আস্তানা। আর যদি কেউ তার বিরুদ্ধে যেত, সেখানে নিয়ে তাকে করা হতো নির্যাতন, অত্যাচার। আর অনেক সময় তাদেরকে খুন করে লাশ গুম করে দেওয়া হতো। আর খুলনার মানুষ একসময় রাত হলে এই এলাকায় এড়িয়ে চলতো এরশাদ শিকদারের ভয়ে। আর এরপরে সে বুঝতে পারে টিকে থাকতে হলে শুধুমাত্র ভয় নয়, রাজনৈতিক আশ্রয়ও দরকার। তাই সে সময় অনুযায়ী দল পরিবর্তন করা শুরু করে, কখনো বিএনপি, আবার কখনো বাংলাদেশ আওয়ামী লীগ। আর তার এই ক্ষমতার পিছনে ছিল মূল উদ্দেশ্য, মূল রহস্য, তা হলো তার মানুষ জোর করার ক্ষমতা। আর তার নিয়ন্ত্রণে থাকা বস্তির মানুষগুলো তার আদেশে মিছিল, মিটিং, এমনকি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিল। আর যার ফলে সে রাজনীতিবিদদের কাছে হয়ে ওঠে প্রয়োজনীয় এক ব্যক্তি। কিন্তু এই সব কিছুর মধ্যেও তার অপরাধ থেমে থাকেনি। আর সারা দেশে তার নাম ছড়িয়ে পড়ে, বয় এবং আন্ডারওয়ার্ল্ডে তার নাম হয়ে ওঠে কুখ্যাত। কিন্তু অবশেষে সে পালানোর চেষ্টা করেছিল, বাট শেষ পর্যন্ত পালাতে পারেনি। তাকে ধরে আনার পরে নির্মমভাবে আঘাত করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়, অবশেষে তার মৃত্যু ঘটে। পরে তার মৃতদেহ সরিয়ে ফেলা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। তার প্রমাণ পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়েছিল, যার প্রেক্ষাপটে উদম মনে আইন শৃঙ্খলা বাহিনী এরশাদ শিকদারকে খুঁজতে থাকে। আর এরশাদ নিজেকে আড়াল করার জন্য খুবই অদ্ভুত কৌশল অবলম্বন করত। সে নকল খবর বানিয়ে লুকিয়ে থাকতো, কিন্তু এই কৌশল বেশি দিন টিকেনি। 1999 সালের আগস্ট মাসে নাটকীয়ভাবে সে নিজেই পুলিশের কাছে ধরা দেয়। হয়তো সে ভেবেছিল তার প্রভাব খাটিয়ে সে আবার বেরিয়ে আসবে, কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। বিচার শুরু হয়। তার দেহরক্ষী নূরে আলম শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দেন। আর এই সাক্ষ্য মামলার মোড় ঘুরিয়ে দেয়। 2000 সালের 30 এপ্রিল আদালত এরশাদ শিকদারকে মৃত্যুদণ্ড ঘোষণা দেয়। এরপরে কয়েক বছর আইনি প্রক্রিয়া চলাচলের পরে 2004 সালের 10 মে খুলনার কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তার মধ্যে অনুশোচনার কোনো লক্ষ্য পাওয়া যায়নি। একসময় যে মানুষ ভয় ও সহিংসতার মাধ্যমে শক্তি দেখাতো, শেষ পর্যন্ত আইনের কাছে থেমে যায় সবকিছু। একটি সাধারণ জীবন কিভাবে ধীরে ধীরে অন্ধকার দিকে ডুবে গিয়ে এক ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছায়, তার বাস্তব প্রমাণ এই গল্পটি।